বিশ্ব অস্টিওপোরোসিস দিবস 2025। এবছরের প্রতিপাদ্য ইটস আনএক্সেপ্টেবল, অর্থাৎ হাড় ক্ষয় রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা ও সচেতনতার ঘাটতি আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অস্টিওপোরোসিস একটি নীরব ও দীর্ঘমেয়াদী রোগ যা হাড়ের ঘনত্ব ও গুণগত মান ধীরে ধীরে কমিয়ে দেয়, ফলে হাড় হয়ে পড়ে দুর্বল ও ভঙ্গুর। এমনকি সামান্য আঘাতেও ভেঙে যেতে পারে কোমর, মেরুদণ্ড বা কবজির হাড়। কিন্তু সময় মতো স্ক্রিনিং, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অস্টিওপোরোসিস প্রতিরোধ করা সম্ভব। তাই অবহেলা নয়, সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই কমবে হাড় ক্ষয়ের ঝুঁকি। আজ আমরা কথা বলবো অস্টিওপোরোসিসের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে আজ রয়েছেন অর্থোস্কোপি ও আর্থোপ্লাস্টি সার্জন অধ্যাপক ডক্টর পারভেজ আহসান, অধ্যাপক ও চিফ কনসালটেন্ট আর্থোস্কোপি ও আর্থোপ্লাস্টি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। দর্শক, আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। তো চলুন দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। স্যার, অস্টিওপোরোসিস দিবসের মেইন প্রতিপাদ্য বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। বিশ্ব অস্টিওপোরোসিস ডে হচ্ছে 20 অক্টোবর এবং এবছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইট ইজ আনএক্সেপ্টেবল। ভাষার ধরন শুনে আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, অর্থাৎ অস্টিওপোরোসিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। অর্থাৎ অস্টিওপোরোসিসটা এবছরের জন্য আমাদের মনে রাখতে হবে, এটা প্রচণ্ডভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অস্টিওপোরোসিস আমাদেরকে অনেক সমস্যায় ফেস করতে হবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে অস্টিওপোরোসিস অত্যন্ত সমস্যার কারণ। এবং এই অস্টিওপোরোসিস দিবসের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে অ্যাওয়ার করতে পারি। জি, অবশ্যই। সাধারণ জনগণ অনেকেই জানে না যে এই রোগটি কত খারাপ হতে পারে। জি স্যার, সাধারণ জনগণ কিভাবে বুঝতে পারবেন যে তারা আসলে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়েছেন বা একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? ধন্যবাদ। সাধারণত বয়সকালে এই রোগটি হয়, অর্থাৎ 60-এর উপরে এই রোগটি হয়। যাদের ইয়ং জেনারেশন, যাদের বাবা মা বা দাদা নানি আছে, তাদেরকে মনে রাখতে হবে যে এইটা জেনেটিক একটি সমস্যা পড়ে। প্রথমত তাদের দুর্বলতা দেখা যাবে, অর্থাৎ মাংস আগে যেরকম কার্যকরী সেরকম হচ্ছে না, এবং সে বলবে যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। এবং যদি আরেকটু বয়স হয়, যেমন যদি 70 ঊর্ধ্বে হয়ে যায়, তাদের হাইট কমে যায় বা উচ্চতা কমে যায়। এবং এই উচ্চতা মূলত কারণ হচ্ছে যে মেরুদণ্ডের যে হাড়, তার অস্টিওপোরোসিস হওয়ার কারণে শুকিয়ে যায় এবং আলটিমেটলি রোগীরা কুঁজো হয়ে যায়। এই অবস্থায় দেখা যায় যে তার বুকের ভিতরে যে ব্যথা করে এবং তার পেটটা আস্তে আস্তে দেখা যায় না। ওকে স্যার, অস্টিওপোরোসিস সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তখন আপনারা কিভাবে এটা নির্ণয় করেন যে তারা অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ। সাধারণত তাদের ইতিহাস নেই, তার বয়স কীরকম, তার লাইফস্টাইলটা কীরকম, সে ঘরে আবদ্ধ থাকে কিনা, অথবা তাকে ইনভেস্টিগেশন করি, এক্সরে করে, মেরুদণ্ডের এক্সরে করি যে তার ভার্টিব্রাল হাইটটা ঠিক আছে কিনা, অথবা সবচাইতে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে বিএমডি বা ডেক্সা স্ক্যান। এটা সাধারণত স্বাভাবিক, অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস 3 ভাগে ভাগ করে। সাধারণত যদি অস্টিওপেনিয়া হয় তাহলে আমরা চিকিৎসার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করি, এবং অস্টিওপোরোসিস স্ট্যাবলিশ যদি অস্টিওপোরোসিস হয় তাহলে আমরা ওইভাবে আমরা চিকিৎসা করে থাকি। ওকে স্যার, আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসের সমস্যাটা বেশি হয়ে থাকে, তো এটার কারণটা নিয়ে একটু জানতে চাই যে কেন আসলে মহিলাদেরই বেশি হয় অস্টিওপোরোসিস? ধন্যবাদ। স্বাভাবিক জীবনে যখন আমাদের ওভারি ঠিক থাকে তখন ইস্ট্রোজেন নামক হরমোনটা তৈরি হয়। এই ইস্ট্রোজেন শরীরের ভিতরে যে হাড়ের অস্টিওক্লাস্ট সেলকে দমিয়ে রাখে এবং হাড় ক্ষয়কে প্রিভেন্ট করে, হাড় ক্ষয়কে বন্ধ রাখে। কিন্তু যখন মাসিক বন্ধ হয়ে যায়, যখন ইস্ট্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে যায়,
তখন সাধারণত অস্টিওক্লাস্ট যেগুলো হাড় খেয়ে ফেলে সেই সেলগুলো হাড়টা খাওয়া শুরু করে এবং তখন হাড় নরম হয়ে যায়। সমস্ত অবস্থায় সাধারণত মাসিক বন্ধ হয়ে গেলে যে অস্টিওপোরোসিস দেখা দেয় এর নাম হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। এবং মাসিক বন্ধ হয়ে গেলে যেহেতু মহিলাদের মাসিকের সাথে তার শারীরিক কন্ডিশনের একটা সম্পর্ক আছে, সেজন্য মাসিক বন্ধ হয়ে গেলে তার হাড় ক্ষয় শুরু হয় এবং অস্টিওপোরোসিস হয়। ওকে স্যার, অস্টিওপোরোসিস রোগীদের সাধারণত কী ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনারা দিয়ে থাকেন? ধন্যবাদ। যে কোনো চিকিৎসা আমরা দুভাগে করি, একটি হচ্ছে অস্ত্রোপচার দ্বারা আর একটি হচ্ছে অস্ত্রোপচার ছাড়া, বা ইংরেজিতে যেটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা এই মুহূর্তে কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে বলবো। সাধারণত তার ইতিহাস নিয়ে, তার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সে অনুযায়ী তাকে লাইফস্টাইল অনেক সময় পরিবর্তন করতে যাব। যেমন সে যদি ঘরে বসে থাকে, আমরা তাকে বলবো আপনি এক্সারসাইজ করেন, এবং সেই এক্সারসাইজটা আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ সে হাঁটা চলা বা জগিং করবে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয়ত, তার খাদ্যদ্রব্য বা পুষ্টির অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করব। তাকে আমরা বলবো যে তাকে শাকসবজি খেতে উৎসাহিত বোধ করব এবং মাংসকে, গরুর মাংস, খাসির মাংস, এগুলাকে পরিহার করতে বলব। এবং তার খাদ্যদ্রব্যের মধ্যে যাতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যদ্রব্য থাকে সেটাকে আমরা তাকে উপদেশ দেব। এবং তাকে বাদাম খেতে বলবো, ব্রোকলি খেতে বলবো, এবং তাকে তার খাদ্যদ্রব্যের মধ্যে যেন পুষ্টি, যেমন প্রোটিন সমৃদ্ধ থাকে, এটার ব্যাপারেও আমরা কনসেন্ট্রেট করব। তারপরে আমরা তাকে বলবো যে কিছু ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট যদি লাগে সেটা আমরা দেব। এবং আমরা যদি দেখি যে এস্টাবলিশড অস্টিওপোরোটিক পেশেন্ট, তাহলে তাকে আমরা আইদার বিসফসফোনেট অথবা ডেনোসুমাব অথবা টেরিডোপেপটাইড, এই তিনটি ভাগে ভাগ করব। যদি সিভিয়ার হয় তাহলে লো ডোজ প্যারাথরমন বা টেরিডোপেপটাইড চামড়ার নিচে প্রতিদিন একবার করে, সাধারণত 1 বছর থেকে 2 বছর ব্যবহার করার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি। ওকে স্যার, অনেকে যদি ডিলে করে যে তারা বিভিন্ন সমস্যায় ভুগছে বা অস্টিওপোরোসিস কেন তারা ডায়াগনোসিস করছে না, বা যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে তারা দেরি করছেন, সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা হতে পারে? ধন্যবাদ। সাধারণত যেটা সবচেয়ে বেশি সমস্যা, সে তার দুর্বল হয়ে যাবে, তার মাংস এবং হাড় দুটোই দুর্বল, অর্থাৎ অস্টিওপোরোটিক হয়ে যাবে, এবং সে খুব ট্রাইভাল, মানে অল্পতেই সে যদি পড়ে যায় তাহলে ফ্র্যাকচার হবে। এবং এই ফ্র্যাকচারটা 3টি জায়গায় হয়। একটি হলো রিস্টের কাছে, আরেকটি হলো কুচকির কাছে, আরেকটি হচ্ছে মেরুদণ্ডে। এই 3টি জায়গায় তার ফ্র্যাকচার হবে এবং তার জীবন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে ভবিষ্যতে। ওকে স্যার, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, অনেকে আছে যে বিভিন্ন ব্যথার সমস্যায় নিজেরাই হয়তো বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছে বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিচ্ছে, তো এই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন যদি ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা হতে পারে? ধন্যবাদ। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অনেক সময় 1 মাসের যদি ওষুধ দিই, রোগীরা 3 মাস, 6 মাস, ইভেন কি 1 বছরও সেই ওষুধটা খায়, এবং ভিটামিন ডি টক্সিসিটি হয়ে থাকে। এবং আপনারা হয়তো জানেন যে এই ধরনের ভিটামিন ডি টক্সিসিটিতে শরীরের লিভার বলেন বা কিডনিতে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়া। এটা এখন নতুন ভাবে দেখা যাচ্ছে। তাদের কনস্টিপেশন, তাদের রুচির সমস্যা, তাদের ইভেন অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের অনেক সময় হৃদযন্ত্রেরও সমস্যা করতে পারে। সুতরাং সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে কোনো ওষুধ, ইভেন নাপা, প্যারাসিটামল, এগুলোও আপনারা ডাক্তারের কাছে শরণাপন্ন না হয়ে গ্রহণ করা উচিত, তার উপদেশ অনুযায়ী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার সব উপদেশ আমাদের দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জান্নাতুন নূর নাইমা, আজকের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার জন্য।